আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আশা করি। আজকে সবার সামনে হাজির হয়েছি আবার একটি নতুন বিষয় নিয়ে, নতুন একটি টপিক নিয়ে আলোচনা বিশ্লেষণ করার জন্য। আজকে একটি ছোট গল্প নিয়ে আলোচনা করব। সেই ছোট গল্পটি খুব বিখ্যাত একটি ছোট গল্প এবং সম্মান তৃতীয় বর্ষের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত ছোট গল্পেরই অন্তর্গত তারিণী মাঝি ছোট গল্পটি নিয়ে আজকের আলোচনা বিশ্লেষণ এবং এই গল্প থেকে আমরা কি শিখলাম সেটি কিন্তু আমরা বলার চেষ্টা করব। এবং এই তারিণী মাঝি যিনি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি একজন বাস্তববাদী ঔপন্যাসিক ছোট গল্পকার। তিনি মানুষের জীবনকে খুব কাছ থেকে দেখেছেন এবং মানুষের জীবন সংগ্রাম, বাস্তবতা, সমাজ ও পরিবেশের কথা তিনি অত্যন্ত চমৎকারভাবে, নিখুঁতভাবে তার ছোট গল্পে, উপন্যাসে, সাহিত্যে তিনি খুব সুন্দরভাবে চিত্রায়িত করেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাকে বাস্তববাদী লেখক বলা হয়। তিনি শ্রমজীবী মানুষদেরকে যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন তার ছোট গল্পে, শ্রমজীবী ও মেহনতি মানুষের জীবন সংগ্রাম, তার চিত্র, দুঃখ, কষ্ট, বেদনা, জীবন সংগ্রামের চড়াই উতরাই লড়াইটা যে, এই বিষয়গুলোকে খুবই বাস্তবভাবে, খুবই সুন্দরভাবে পাঠকদের মাঝে তিনি উপস্থাপন করতে পেরেছেন বলেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বাস্তববাদী লেখক বলা হয়। আজকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প তারিণী মাঝি নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে বলে রাখি যে তারিণী মাঝি একটি ছোট গল্প। এই তারিণী মাঝি নামকরণ কেন হয়েছে, গল্পের নামকরণ কেন করা হলো তারিণী মাঝি? হিন্দু ধর্ম মতে অনুযায়ী যে দেবী দুর্গার অপর নাম হচ্ছে তারিণী। দেবী দুর্গার অনেক নাম, চণ্ডী, অভয়া, দুর্গতি নাশিনী, দশভুজা, হ্যাঁ, অনেক নাম রয়েছে, বিজয়া, তার মধ্যে তারিণী একটি। হ্যাঁ, বিপদ তারিণী দেবী। তো দেবী দুর্গা হচ্ছে হিন্দুদের প্রধান দেবী, শক্তিশালী দেবী, হ্যাঁ, যিনি অসুর বধ করেছিলেন। এবং এই দেবী দুর্গা হচ্ছে সকল বিপদকে বিনাশ করেন, সকল বিপদকে দূর করেন, নাশ করেন কারণেই, হ্যাঁ, এবং সবার বিপদ দূর করে মঙ্গল করেন। এর জন্য দেবী দুর্গাকে বিপদতারিণী দেবী হিসেবে ভূষিত করা হয়েছে। এবং সেক্ষেত্রে তারিণী মাঝিকে নামকরণ করা হয়েছে এর জন্যই, কারণ তারিণী মাঝি সমস্ত মানুষকে নদী পার করেন খুবই যত্ন সহকারে, এবং নদী পার করা হয় এবং সমস্ত বিপদ আপদকে মোকাবেলা করে তারিণী মাঝি মানুষকে একদম মানে বলতে গেলে কোনো বিপদ এবং সমস্যা মুক্তভাবেই কিন্তু মানুষকে কিন্তু সস্নেহে বা যত্ন সহকারে কিন্তু সে নদী পার করে। এর জন্য তাকে বিপদ তারিণী মাঝি বলা হয়। এবং তারিণী শব্দটির অর্থ এক কথায় যদি আমি বলতে যাই, তাহলে হচ্ছে বিপদ তারিণী বা বিপদ বিনাশ করে যে, বিপদের নাশ করে যে, তাকে তারিণী বলে। তো সেই ক্ষেত্রে তারিণী মাঝি গল্পের নামকরণ করা হয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই গল্পে তারিণী মাঝিকে কেন্দ্র করে, এই মাঝিকে বা তার জীবন সংগ্রাম, হ্যাঁ, এবং এখানে একটি দর্শন শাস্ত্রের যে একটি বিষয় অস্তিত্ববাদ, এই অস্তিত্ববাদের কথাও কিন্তু এখানে উঠে এসেছে। তারিণী মাঝি ছোট গল্পটি ময়ূরাক্ষী নদীকে কেন্দ্র করেই কিন্তু লেখা হয়েছে। এই গল্পে যে বিশেষ ও উল্লেখযোগ্য যে একটি নদীর নাম রয়েছে সেটি হচ্ছে ময়ূরাক্ষী নদী, যে নদীটা পুরা গল্পটাকে নিয়ন্ত্রণ করেছে, যে মানে গল্পের পুরা মূল নায়ক বলতে গেলে, কেন্দ্রীয় চরিত্রই বলতে গেলে এই ময়ূরাক্ষী নদী। তো তারিণী মাঝি গল্পের মূল কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তারিণী মাঝি এবং তার স্ত্রী সুখী। তারিণী মাঝি এক দুঃসাহসী মাঝি, সে কোনো বিপদকে ভয় পায় না। সে ময়ূরাক্ষী নদীতে গুন্টিয়ার ঘাটে খেয়া পারাবারের কাজ করে। একজন দুঃসাহসিক, সাহসী, দক্ষ এক মাঝি, বিপদ আপদকে ভয় পায় না, বিপজ্জনক কাজ করতেও সে ভয় পায় না, মানুষের সাহায্য সহযোগিতা করে, ডুবন্ত কোনো মানুষকে নদী থেকে সে উদ্ধার করতে সে দ্বিধা করে না, পিছু টানে না বলতে গেলে, এবং সে গভীর নদীর সাথে খেলা করে। সে গভীর পানি দেখেও কিন্তু ভয় পায় না। অনেক মানুষ আছে যে গভীর নদী দেখলে বা পানি দেখলে ভয় করে, হ্যাঁ, কিন্তু সে একজন দক্ষ ডুবুরি, সাঁতারু এবং একজন মাঝি ছিল। এবং সে ডুবন্ত নদীতে যদি কোনো মানুষ পড়ে যেত, সেখান থেকে সে তাকে সুন্দর মতনে বাঁচিয়ে সে কিন্তু উদ্ধার করত। তারিণী মাঝি একজন দক্ষ, সাহসী একজন মাঝি কারণেই তারিণী মাঝির সুনাম ছিল অনেক। এবং তারিণী মাঝির যে এখানে আরও গল্পের মধ্যে আরও কয়েকটা চরিত্র আমরা দেখতে পাই, যে চরিত্রগুলো হচ্ছে এই যে ঘোষ মহাশয়,
তারপর হচ্ছে মদন গোপ, এই চরিত্রগুলো কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু সব কিছু ছাপিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চরিত্রগুলো সেটি হচ্ছে তারিণী মাঝি এবং তার স্ত্রী সুখী। তো তারিণী মাঝি তার স্ত্রী সুখীকে নিয়ে তার সুখের সংসার, দাম্পত্য জীবন খুবই সুন্দর, কোনো কলহ নেই। স্ত্রী সুখীকে সুখী করার জন্য তারিণী মাঝি দিনরাত পরিশ্রম করত, মেহনত করত, বাড়তি রোজগার করত। সেই রোজগার দিয়ে তার স্ত্রীর নাক কান অলংকার কিনে দিত, স্ত্রীকে খুশি করত। স্ত্রী যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে এবং আনন্দে থাকে, তার জন্য তারিণী মাঝি তার স্ত্রীকে নিয়ে কতই না কল্পনা জল্পনা বা কতই পরিশ্রম, তার স্ত্রী যাতে সুখে থাকে, শান্তিতে থাকে। হ্যাঁ, এবং তার স্ত্রীর জন্য কোনো বিপদ না হয়, সেই বিপদের বিনাশ করার জন্যই যেন তারিণী সবসময় স্ত্রীর অভিভাবক হয়ে বা তার স্ত্রীর বড় ঢাল হয়ে সে সবসময় পাশে দাঁড়িয়েছে। বলতে গেলে তার স্ত্রীর প্রতি তার খুবই গভীর প্রেম, ভালোবাসা, স্নেহ এবং এবং স্ত্রী সুখীও কিন্তু তার স্বামী তারিণী মাঝিকে খুব বিশ্বাস করত, ভরসার জায়গা এবং তার বলতে গেলে একমাত্র আশ্রয়স্থল ছিল কিন্তু এই তারিণী মাঝি। তো তারিণী মাঝি একদিকে যেরকম দক্ষ মাঝি, সাহসী ছিল, সেরকম সে তার স্ত্রীর প্রতিও কিন্তু তার ভালোবাসা গভীর ছিল অনেক। তো হয়েছে কি, গল্পের একটা সময় তারিণী মাঝি তার গ্রামে দুর্ভিক্ষ লাগে, অনাবৃষ্টির কারণে গ্রামে দুর্ভিক্ষ আসে। তারিণী মাঝি কি করলো, এই গ্রামের এই করুণ অবস্থা বা দুর্ভিক্ষ লাগার কারণে সব মানুষ যখন গ্রাম থেকে যখন শহরমুখী হচ্ছিল, শহরের দিকে চলে যাচ্ছিল জীবন জীবিকার উদ্দেশ্যে, জীবনকে বাঁচানোর জন্য বা জীবনের তাগিদেই শহরে যাচ্ছিল, যে গ্রামে দুর্ভিক্ষ লেগে গিয়েছে, এখন কি করবে, গ্রামে থেকে জীবন কিভাবে চলবে, বেঁচে থাকার তো কোনো অবলম্বন লাগবে বা কিছু কাজ করতে হবে, কাজ করে খেতে হবে। তো এই যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শ্রমজীবী মানুষদের, একেবারে শ্রমজীবী মাঝি, জেলে, মজুর, এইসব মানুষদেরকে নিয়ে কিন্তু তিনি গল্প সাজিয়েছেন অত্যন্ত চমৎকারভাবে। গল্পের মধ্য দিয়ে মানুষের জীবন সংগ্রাম, জীবনে কত কষ্ট, বাস্তবতা এবং এখানে অস্তিত্ববাদের যে একটি বিষয় দর্শন শাস্ত্রের, এটি খুব চমৎকারভাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এখানে দেখিয়েছেন এই ছোট গল্পটির মধ্যে। এবং কোথায় অস্তিত্ববাদ সেটিও বলবো। তো সবাই শহরমুখী হচ্ছিল এবং তারিণী মাঝি কি করলো, তার স্ত্রী সুখীকে নিয়েও সে শহরমুখী রওনা দিল। শহরমুখী রওনা হওয়ার পরে দেখলো যে সে সেখানে ঝড় বৃষ্টির আভাস সে দেখতে পেল। ঝড় বৃষ্টির আভাস দেখতে পেয়ে সে কিন্তু শহরে আর গেল না। শহরমুখী হওয়ার জন্য সে যাচ্ছিল তার স্ত্রীকে নিয়ে, কিন্তু সেখান থেকে সে ফিরে আসে আবার গ্রামে, ময়ূরাক্ষীর কাছে আবার সেই গ্রামে ফিরে আসে। তো তারিণী মাঝি কিন্তু নদীকে খুব ভালোবাসতো, নদীকে মায়ের সাথে তুলনা করত এবং সুখী কিন্তু তার স্ত্রী সুখী কিন্তু বারবার বলতো এই নদীতে এই কাজ ছেড়ে দাও, এই ডুবুরির কাজ বা মাঝিগিরির যে কাজটা রয়েছে সেটা ছাড়তে বলতো। কিন্তু সবসময় তারিণী মাঝি তার স্ত্রী সুখীকে বলতো যে নদী হচ্ছে মা, মায়ের বুকে ভয় কিসের, মায়ের বুকে ছেলের কোনো ভয় নেই। তো ময়ূরাক্ষী নদীকে তারিণী মাঝি মায়ের সঙ্গে তুলনা করতো এবং খুবই ভালোবাসতো। নদীর সাথে তার আবাল্য প্রেম এই গল্পের মধ্যে বোঝানো হয়েছে। নদীর সাথে তার নিত্যদিন খেলা করা, প্রেম এবং ভালোবাসার যে চিত্র দৃশ্য আমরা গল্পে দেখতে পাই, ছোট গল্পটি পড়লে অত্যন্ত চমৎকারভাবে সেগুলো স্পষ্ট হয়ে উঠবে। তো তারিণী মাঝি এরকম প্রতিদিনই ময়ূরাক্ষীকে খুব বিশ্বাস করে। ময়ূরাক্ষী নদী মা, আসলে নদী যেমন সুন্দর, নদী যেমন পরিবেশের জন্য, মানুষের জন্য যেমন কল্যাণের সুন্দর, ঠিক তদ্রূপই নদী কিন্তু মাঝে মাঝে ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রকৃতি আসলে অনেক শক্তিশালী। প্রকৃতি কখনো সরল, সারল্য এবং খুবই নীরব ভূমিকা পালন করে, এই একটা তার রূপ থাকে। আরেকটি দিক, মাঝে মাঝে প্রকৃতি ক্ষিপ্ত হয়ে ওঠে, প্রকৃতি রোষে ওঠে, হ্যাঁ, এবং এক ভয়ঙ্কর রূপ ধারণ করে যা মানুষের জন্য অকল্যাণকর এবং ধ্বংসের বার্তা বয়ে আনে। তো প্রকৃতির দুটি রূপ, এক শান্ত, এক অশান্ত রূপ, দুটিই রয়েছে। তো এখানে ময়ূরাক্ষীকে যেহেতু মা হিসেবে কল্পনা করে তারিণী মাঝি, তো তারিণী মাঝি কি করলো, গ্রামে ফিরে আসলো, শহরে আর গেল না দুর্ভিক্ষের কারণে। যেহেতু ঝড় বৃষ্টির আভাস দেখা যাচ্ছে আকাশে, তো সেই অনুযায়ী সে কি করলো, পথিমধ্যেই ফিরে আসলো গ্রামের দিকে। তারপর দেখলো যে ময়ূরাক্ষী নদীর পানিটা বা মানে অনেক উপচে, বলতে গেলে অনেক বেড়ে গিয়েছে পানিটা, এবং বাঁধ সরে গিয়েছে। বলতে গেলে নদীর বাঁধ কিন্তু অনেক যায় অবস্থা, করুণ অবস্থা, এবং নদীর বাঁধ ভেঙে যে কোনো সময় বন্যা হতে পারে।
গ্রাম তলিয়ে যেতে পারে, ডুবে যেতে পারে গ্রাম, ময়ূরাক্ষীর গর্ভে কিন্তু তলিয়ে যেতে পারে। এই আশঙ্কা কিন্তু তারিণী মাঝি কিন্তু করেছিল। কারণ মাঝি যারা থাকে তারা কিন্তু পরিবেশ, প্রকৃতি, নদীর অবস্থা কিন্তু খুব ভালো করে বুঝতে পারে। এটা তাদের একটা একটা মানে দীর্ঘদিন নদীর সাথে থাকতে বা নদীর সাথে লড়াই করতে করতে বা কাজ করতে করতে কিন্তু তাদের একটা আলাদা জ্ঞান তৈরি হয়ে যায়। তাদের অভিজ্ঞতা, জ্ঞানটা অনেক বেশি হয়ে যায়, পরিবেশ প্রকৃতির উপর তাদের জ্ঞানটা বেশি থাকে। তো এই অনুযায়ী তারিণী মাঝি সন্দেহ করেছিল যে বন্যা হতে পারে। ঠিক সেই সময় আসলে একটা সময় কিন্তু ময়ূরাক্ষী নদী কিন্তু আসলে আর শান্ত রূপ, মা রূপী থাকলো না, সে চণ্ডী রূপ ধারণ করলো, ভয়ঙ্কর রূপ ধারণ করলো। শেষ পর্যন্ত ময়ূরাক্ষী নদী কিন্তু পুরো বাঁধ ভেঙে পুরো গ্রাম কিন্তু তলিয়ে গেল। গ্রাম তলিয়ে যাওয়ার পরে যেটি হলো যে চারিদিকে রাস্তাঘাট, ঘর বাড়ি সব কিছু তলিয়ে গেল, মানুষ মারা গেল, গরু ছাগল সব কিছু মারা গেল, তলিয়ে গেল। এবং এর মধ্যে তারিণী মাঝির বাড়িটাও কিন্তু অর্ধেক কোমর সমান বা হাঁটু পর্যন্ত পানি হয়ে গিয়েছিল বা কোমর পর্যন্ত পানি হয়ে গিয়েছিল। তো এখানে কি হয়েছিল যে তারিণী মাঝির স্ত্রী গল্পে দেখা যাচ্ছে যে টিনের চাল ধরে কিন্তু সে দাঁড়িয়েছিল তারিণী মাঝি আসার অপেক্ষায়, কখন তার স্বামী বাড়িতে আসবে। তারিণী মাঝি যখন কাজ শেষ করে তার বাড়িতে আসলো, দেখে যে তার স্ত্রী পানির মধ্যে, সে অনেক কষ্ট করে ঘরের চাল ধরে সে কষ্ট করে নিজেকে বাঁচানোর জন্য কিন্তু দাঁড়িয়ে আছে, শেষ আশ্রয়, এবং তার স্বামীর জন্য অপেক্ষা করছে। সেখান থেকে তারিণী মাঝি তার স্ত্রীকে তাড়াতাড়ি নিয়ে আসলো, উদ্ধার করে তারিণী মাঝি বলল, আমার কোমরের সাথে ধরে থাকো, আমাকে ধরে রাখো, আমার কাপড় ধরে রাখো, তাহলে কোথাও ছিটকে পড়বে না বা হারিয়ে যাবে না। তো সেই চারিদিকে অন্ধকার হয়ে আসছে, পানিতে থই থই চারিদিকে, গভীর নদী যেন আজ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আজকে নদী যেন আর মা নেই, হ্যাঁ, সে যেন এক অন্য রকম ভয়ঙ্কর রূপ ধারণ করে সকলকে গ্রাস করার জন্য যেন ক্ষিপ্ত হয়ে উঠেছে। তো ময়ূরাক্ষীর এরকম রূপ তারিণী মাঝি কখনোই আশা করেনি। কারণ তারিণী মাঝি ময়ূরাক্ষী নদীকে খুব ভালোবাসতো, মা হিসেবে তুলনা করত। মা যে নদীর বুকে কোনো ভয় নেই, মায়ের বুকে কোনো ভয় নেই। মা যেমন তার সন্তানকে স্নেহে আদরে সযত্নে রাখত, এবং সন্তানের শেষ আশ্রয়স্থল হচ্ছে মায়ের কোল, ঠিক সেরকমই তারিণী মাঝির শেষ আশ্রয়স্থল ছিল এবং জীবন জীবিকার একমাত্র অবলম্বন, বেঁচে থাকার একমাত্র পথ অবলম্বনই ছিল এই ময়ূরাক্ষী নদী। কিন্তু আজ নদী যেন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, সকলকে যেন গ্রাস করার জন্য সে ব্যগ্র হয়ে উঠেছে এবং খুবই প্রবল বেগে পানি আসছে, চারিদিকে বন্যায় ভেসে গিয়েছে, ঘরবাড়ি তলিয়ে গিয়েছে। এখন বাঁচার জন্য তারিণী মাঝি কি করলো, তারিণী মাঝি এবং তার স্ত্রী বাঁচার জন্য হাঁসফাঁস করছে এবং মানে খুবই ব্যাকুল তারা বাঁচার জন্য, তারা মানে চারিদিকে খুঁজছে যে কোনো কিছু যদি ধরে তারা বাঁচতে পারে, অবলম্বন খুঁজছে। কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে তারিণী মাঝির আষ্টে পৃষ্ঠে নাগ পাশের মতো তার স্ত্রী জড়িয়ে ধরেছে। তো সাধারণত যে পানির মধ্যে কোনো মানুষ কিন্তু গভীর পানির মধ্যে কিন্তু কেউ মানে সাথে থাকলে শরীরে পানির মধ্যে কিন্তু জোর খাটানো বা শক্তি খাটানো কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে পড়ে। এবং তারিণী মাঝিও কিন্তু খুব কষ্ট হচ্ছিল, তার নিজে বাঁচতে পারছিল না, তার খুবই কষ্ট হচ্ছিল, কারণ তার স্ত্রী তাকে জড়িয়ে নাক পাশের মতো একদম সাপ যেরকম পেঁচিয়ে থাকে সেরকম আষ্টে পৃষ্ঠে তাকে পেঁচিয়ে বা ধরে আছে বাঁচার জন্য। তার স্ত্রীও বাঁচতে চাচ্ছে এবং একদিকে তারিণী মাঝিও কিন্তু বাঁচতে চাচ্ছে। এখন দুজনেই পড়েছে বিপদে, চারিদিকে বন্যা, নদী পানি আসছে এবং চারিদিকে অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যা হয়ে আসছে, ঘনিয়ে দিনের আলো পড়ে যাচ্ছে। এরকম চিত্র, বিভৎস একটা বিশৃঙ্খল একটা চিত্র কিন্তু দেখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের যে একটা ছোট গল্পে এখানে বোঝানো হয়েছে এবং শেষটা কিন্তু গল্পের অনেক ট্র্যাজিক এবং ট্র্যাজেডি এবং করুণ। বলতে গেলে একটা সময় তারিণী মাঝি যখন দেখে যে আমরা নদীর ময়ূরাক্ষী নদীর একদম মূল জায়গায় এসে গেছে, নদীর গর্ভে এসে গিয়েছে, নদীর মূল জায়গায় তারা সাঁতরাতে কোনো এসে গিয়েছে। এখন আর তারা কিন্তু মাটি পাচ্ছে না, পায়ের নিচে মাটি বা কিছু পাচ্ছে না দাঁড়ানোর মতো বা অবলম্বন বাঁচার জন্য। এখন কি হয়েছে, তারিণী মাঝি নিজে বাঁচার জন্য শেষ পর্যন্ত কি তার প্রিয়তমা, তার আদরের, ভালোবাসার, স্নেহের এবং প্রিয়তমা স্ত্রীকে কিন্তু সে শ্বাসরোধ করে সে কিন্তু হত্যা করে। এবং সে বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য তার স্ত্রীকে যে হত্যা করলো,
এই গভীর মানে পানির মধ্যে যে তলিয়ে গিয়েছে এবং নিজে ডুবে যাচ্ছে, তার স্ত্রী তারিণী মাঝি দেখলো যে তার স্ত্রী যদি থাকে তাকে আষ্টিপৃষ্টি ধরে, তাহলে সে বাঁচতে পারবে না, সে নদীর গর্ভে তলিয়ে যাবে, সে অতি সত্বর ডুবে যাবে, ডুবে মারা যাবে, তার প্রাণ বিনাশ বা তার অস্তিত্ব নষ্ট হবে, বিনষ্ট হবে। হ্যাঁ, তাহলে এই যে নিজের প্রাণ বা অস্তিত্ব রক্ষা করার জন্য নিজের স্ত্রীকে যে হত্যা করলো, এখানেই হচ্ছে দর্শন শাস্ত্রের অস্তিত্ববাদের বিষয়টি কিন্তু চলে আসে। তাহলে কি সূক্ষ্মভাবে, কি চমৎকারভাবে, কি একদম করুণ পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জীবনের সত্যটাকে উপলব্ধি করেছেন যে জীবনে যতই ভালোবাসা, প্রেম, ভালোবাসা যতই আমরা বলি না কেন, বিপদে পড়লে কিন্তু সবাই নিজের প্রাণ বা নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। সবার আগে নিজের জীবনটা খুব সবার কাছে প্রিয়। নিজের জীবন বাঁচানোর জন্য মানুষ কিন্তু আপনজনকেও হত্যা করতে দ্বিধা করে না, কুণ্ঠাবোধ করে না। ঠিক যেরকম তারিণী মাঝি ছোট গল্পে তারিণী মাঝি সে নিজে বন্যার হাত থেকে নদীতে ডুবে যাওয়ার বা নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রিয়তমা স্ত্রীকে, সুখীকে হত্যা করে এবং সে আলো ও মাটির বুক ভরে নিঃশ্বাস নেয় এবং আলো ও মাটির আকাঙ্ক্ষা করে, আলো, মাটি, বায়ুর আকাঙ্ক্ষা করে। এই যে নিজে বাঁচার জন্য তার নিজের স্ত্রীকে হত্যা করতে তার দ্বিধা করলো না, নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য। এটি হচ্ছে অস্তিত্ববাদের এখানে বিষয়টি চলে আসে, এই দিকটি এখানে বোঝানো হয়েছে এই গল্পে চমৎকারভাবে। তারিণী মাঝি গল্পের যে এখানে যে স্ত্রী সুখীর জন্য তারিণী মাঝি দিন রাত পরিশ্রম করতো, নৌকা চালাতো, খেয়া পারাপার করতো, মানুষদেরকে পারাপার করে দিত এবং বিভিন্ন রকমভাবে মানুষের গরু উদ্ধার করে দিয়ে মানুষের মানে নদীতে ঘোষমশাইয়ের পুত্রবধূ পড়ে গিয়েছিল, ঘোষমশাইয়ের পুত্রবধূকে সে নদীর ডুবে যাওয়ার হাত থেকে সে বাঁচিয়েছে। তো এগুলো করে কিন্তু সে উপরি রোজগার করেছে, পুরস্কার স্বরূপ এটা সেটা নানান ধরনের উপঢৌকন বা টাকা পয়সা পেয়েছে ঘোষমশাই থেকে বা বিভিন্ন মদন গোপের কাছ থেকে। এগুলো দিয়ে এই যে মানবিক বা মানুষকে সহায়তা, মানুষের বিপদ বিনাশ করে সে যে এক মানবিক কাজ করত, এই কাজগুলোর মধ্য দিয়ে তার উপঢৌকন বা বাড়তি রোজগার হতো, সে বাড়তি আয় করত। এই রোজগার দিয়ে কিন্তু তার স্ত্রীকে এটা সেটা নানান ধরনের জিনিস কিনে দিত, অলংকার কিনে দিত, শাড়ি কিনে দিত। তো এগুলো কিন্তু তার স্ত্রীকে ভালোবেসেই কিন্তু করতো, কিন্তু তার সেই স্ত্রীকেই কিন্তু সে নিজে হাতে আজ নিজে বাঁচার জন্য বা নিজের প্রাণ রক্ষা করার জন্য, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তার স্ত্রীকে হত্যা করলো। কিন্তু শেষ পর্যন্ত তারিণী সবার বিপদ দূর করলেও সে বিপদ বিনাশকারিণী বিপদ তারিণী হয়ে কাজ করলেও শেষ পর্যন্ত কিন্তু গল্পে আমরা দেখতে পাই যে তারিণী মাঝি তার নিজের স্ত্রীর কাল হয়ে দাঁড়ায়, নিজের স্ত্রীর বিপদ বিনাশ করতে আর পারে না, নিজের স্ত্রীর বিপদের দিনে সে আর কি বিপদ তারিণী হয়ে ভূমিকা পালন করতে পারে না, সে নিজের স্ত্রীরই ঘাতক হয়ে দাঁড়ায় এবং হত্যাকারী, এবং নিজের স্ত্রীকেই কিন্তু সে হত্যা করে শেষ পর্যন্ত। তো এটাই হচ্ছে এই গল্পের মূল বিষয়, যে এখানে জীবনের বাস্তবতা এবং সত্য যে বিষয়টি, বাণীটি উচ্চারিত হয়েছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেষ্টা করেছেন যে মানুষ যতই ভালোবাসা, প্রেম, স্নেহ, মায়া, মমতায় পৃথিবীতে যত আপনজনই থাক না কেন, যত কিছু ভালোবাসার কথা বা বন্ধনে আবদ্ধ হই না কেন, আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু বিপদে কিন্তু বোঝা যায় তার সত্যিকারের ভালোবাসার মানুষ কে, এবং বিপদে পড়লেই কিন্তু মানুষের আসল রূপটি কিন্তু বের হয়ে আসে। এবং বিপদে সবাই চায় নিজের প্রাণ রক্ষা করার জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য। কথায় আছে না যে আপনি বাঁচলে বাপের নাম, যে এই কথাটি যেন, এই যে আঞ্চলিক প্রবাদ প্রবচনের এই কথাগুলি যেন চিরন্তন হয়ে দাঁড়িয়েছে, যে নিজে বাঁচতে পারলে আগে নিজে বাঁচা, তারপরে অন্য, নিজে বেঁচে গেলে তারপরে অন্যের জীবন দেখা যাবে। এটাই হচ্ছে অস্তিত্ববাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে চূড়ান্ত বিচারে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই হচ্ছে অস্তিত্ববাদের এই বিষয়টি, দর্শনশাস্ত্রের এই বিষয়টির হচ্ছে মূল কাব্য এবং মূল কথা এবং স্লোগান। তো এই ছিল তারিণী মাঝি গল্প, কাহিনী, তার চরিত্র মোটামুটি। তো তারিণী মাঝি গল্পটি একটি চমৎকার একটি ছোট গল্প এবং এটি একটু ট্র্যাজেডিপূর্ণভাবেই কিন্তু শেষ হয়েছে এর ইতিটা, এবং এটা নিজে বাঁচার জন্য কিভাবে তার আপনজন বা প্রিয়তমাকে হত্যা করতেও দ্বিধা করে না, নিজের প্রাণ সবার আগে, নিজের প্রাণের মায়া কিন্তু সবারই আছে বলতে গেলে, এই বিষয়টি কিন্তু তারিণী মাঝির মাঝে বেশি ফুটে উঠেছে এবং লেখক এগুলোই কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন এই গল্পের মধ্য দিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ।
আর পরবর্তীতে নতুন কোনো একটি ছোট গল্প, উপন্যাস, কবিতা নিয়ে আবার হাজির হব সবার সামনে বিশ্লেষণ, আলোচনা, গল্প করার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।